আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সাধারণ গণিতের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় থেকে, যেটা হচ্ছে রেখা কোণ ও ত্রিভুজ। তো এখন প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটাতে দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে এবিসি। তো এবিসি ত্রিভুজে বলা হচ্ছে যে এই যে এসিডি আছে, এই এসিডির মান কত। তো এখন এসিডির মান কত এটা বের করার আগে আমাদেরকে দুটো জিনিস দিয়ে দিয়েছে। একটা হচ্ছে বি এর মান 60 ডিগ্রি আর এ এর মান 70 ডিগ্রি। তো এখন আমরা জানি অ্যাঙ্গেল এ অর্থাৎ এ কোণ, তারপরে বি কোণ এবং সি কোণ অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন অলরেডি এটা 60 আর এটা 70, তার মানে দুটা মিলে কিন্তু 130 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল সি এর মান হবে হচ্ছে 180 বিয়োগ 30 ডিগ্রি, অর্থাৎ এটার মান হয়ে যাচ্ছে তখন 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেল সি এর মানটা হয়ে গেল 50 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল সি মান পেলাম। এখন আমার দরকার হচ্ছে এসিডি এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সি অর্থাৎ এসিবি এর মান পেলাম। তো এখন এসিবি এর মানটা পাওয়ার পরে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এইটার মান। এইটার মান পেয়েছি, কিন্তু আমাদের মান লাগবে হচ্ছে এই যে এইটার মান লাগবে। তাহলে এইটার মান বের করার জন্য আমরা জানি যে একটা সরল রেখা, এই যে পুরোটা মিলে একটা সরল রেখা, এই যে পুরোটা মিলে যে কোণটা হচ্ছে এটা হচ্ছে সরল কোণ, আর সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাইলে এখন আমি এই 180 ডিগ্রি থেকে এই ভিতরের যে অংশটা আছে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 50 ডিগ্রি বিয়োগ করে দিব। তাহলে আমি বাইরে যে অংশটা আছে এই অংশটার যে কোণের মান সেটা পেয়ে যাব। তাইলে এটার মান হবে হচ্ছে 1 মিনিট, এটার মান তাহলে আসবে 130 ডিগ্রি। 130 ডিগ্রি। ওকে, তাহলে প্রথমটার মান আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে পরেরটায় যাচ্ছি। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি আবারও এরকম একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। ত্রিভুজ দেওয়ার পরে বলেছে আর এর মান কত। এই আর এর মান কত? তো আমার মান দেওয়া হচ্ছে এই যে সিবিডি, এইটার মান দেওয়া হচ্ছে 105। তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে একটা সরল রেখা। এটা যদি 105 হয় তাহলে বাকিটার মান আমরা অনেক সহজেই বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি সরল রেখার যে কোণ সেটা হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে এই যে 105 আছে, এই 105 যখন আমরা বিয়োগ করব তখনই আমরা এই বাকিটুকুর মান পেয়ে যাব, এটার মান পেয়ে যাব। তাইলে এটার মানটা আসছে হচ্ছে 75 ডিগ্রি। আমরা বুঝতে পারছি যে এটা 75 ডিগ্রি হবে। এটা হচ্ছে এই যে এইটার মান এ বি সি, এ বি সির মান, অর্থাৎ যেটা আমরা বড় করে দেখিয়েছি এই যে এটার মান হচ্ছে 75 ডিগ্রি বা 75 ডিগ্রি। তাহলে এখন আর এর মান বের করার আগে আমরা দেখছি যে এই যে ইসিএফ এটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে এই 30 ডিগ্রি আছে, যে এই 30 ডিগ্রি এটা হচ্ছে ইসিএফ। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ইসিএফ এর বিপ্রতীপ কোণ হবে, এবং আমরা জানি যে বিপ্রতীপ কোণগুলো কিন্তু সমান হয়। এই যেটা কোণ এটার বিপ্রতীপ কোণটাও এটার সমান হবে, তার মানে এটাও 30 ডিগ্রি আসবে। তাইলে এইটার মান আসছে 75 ডিগ্রি আর এটার মান আসছে 30 ডিগ্রি। তাইলে আমরা 75 আর 30 যোগ করে ফেলি। 75 আর 30 যখন যোগ করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে এই দুটার মান। 75 আর 30 যোগ করলে আসবে হচ্ছে 105। 105 চলে আসবে। তো এখন 105 ডিগ্রি যে আসলো, এই 105 ডিগ্রি কার মান? এই যে এই সি এবং এই যে এই বি, অর্থাৎ এই যে এসিবি আর এবিসি, এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি 105। তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই পুরাটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ, এবং আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাইলে এই আর এর মানটা হবে 180 বিয়োগ 105। 180 বিয়োগ 105, এবং আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটার মান আসবে হচ্ছে 75 ডিগ্রি। ওকে, তাহলে পরেরটায় যাই। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে সমবাহু ত্রিভুজে যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণ কত। তো এখন একটা সমবাহু ত্রিভুজ আমরা জানি যে এরকম একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, 1 মিনিট, একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকলাম এখানে। তো এই যে এই তিনটা বাহুই সমান, তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে তিনটা কোণও সমান। তো সমবাহু ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয়, আমরা জানি যে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি তিনটা কোণ সমান হয় তাহলে তিনটা কোণের মানই হলো এক্স। এক্স প্লাস এক্স প্লাস এক্স,
তিনটা কোণই যেহেতু সমান, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা বলতে পারি x এর মান, এই 3x এর থেকে x এর মানটা চলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি এইভাবে, তাহলে এই যে প্রত্যেকটা কোণ, এই যে কোনো একটা কোণের মান হবে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি হবে। তাহলে একটা বাহুকে আমরা এভাবে বর্ধিত করলাম, বর্ধিত করার পরে এই যে বর্ধিতাংশটা যে আছে এইখানে আরেকটা কোণ উৎপন্ন হবে, বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হচ্ছে এই ত্রিভুজের ভিতরে নেই, ত্রিভুজের বাইরে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটার মান। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটা একটা সরল রেখায় আছে, এই সরল রেখায় যে কোণ হয় সেটা হচ্ছে সরল কোণ, আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাকি যেটুকু থাকবে, বহিস্থ যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এই বাইরের অংশের কোণটা। তাহলে বাইরের অংশের কোণটা টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, ভেতরেরটা হচ্ছে 60 ডিগ্রি। এই দুটা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বাইরের অংশের কোণটা। তাইলে এটা আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাইলে এটা হচ্ছে আমার বাইরের কোণটার পরিমাণ। ওকে, তারপরেরটাই যাই তাহলে। ওকে, এরপরেরটা আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের বি হচ্ছে 60 ডিগ্রি, সি হচ্ছে 40 ডিগ্রি এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি এর মান কত? তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা দেখি। ত্রিভুজটা হচ্ছে এই যে এটা হচ্ছে বি 60 ডিগ্রি, বি এর মান 60 ডিগ্রি, এটা হচ্ছে বি। এবং এরপরে আসবে হচ্ছে এইটা, এটা হলো সি, সি এর মান হচ্ছে 40 ডিগ্রি। তো বিওসি এর সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তো বিওসি এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কোণটাকে অর্ধেক করে ফেলছে। আবার এইখানেও এই যে কোণ, কোণটাকে সমান অর্ধেক করে ফেলছে, অর্থাৎ এইটাও যেটা এইটাও সেটা, মানে এই কোণ দুটাকে সমান অর্ধেকে ভাগ করে ফেললে তখন কি হবে? আগে কোণটা ছিল 60 ডিগ্রি, যখন অর্ধেক করবে 30 হয়ে যাবে। এখানে ছিল 40 ডিগ্রি, অর্ধেক করলে হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে এখন আমরা দেখি, এই যে আরেকটু বড় করে দেখা যাক, আরেকটু বড় করে কোণটাকে আঁকার চেষ্টা করি। তাইলে এই যে আগে ছিল 60 হয়ে যাবে এখন 30, অর্ধেক করে ফেললো। আগে ছিল 40 এখন হয়ে যাবে 20, অর্ধেক করে ফেললো। তো এখন অর্ধেক করে ফেললে এটা হচ্ছে বি, আর এই যে ও বিন্দুতে মিলিত হচ্ছে, আর এটা হচ্ছে সি। তো এখন আমরা বলেছে বি ও সি এর মান কত। এখন আমরা জানি যে এইটা একটা ত্রিভুজ হচ্ছে, কিন্তু এই যে বি ও সিটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এখন এই বি ও সি কোণটার মান আমরা বুঝতে পারবো কিভাবে? এই যে এই বি, এই ও, এই সি, তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে তিনটা কোণ যোগ করলে 30 প্লাস 20 প্লাস এটাকে আমরা একটা মান দিয়ে দিলাম এক্স, যে কোনো একটা ধরে নিলাম এক্স, তিনটার যোগফল হবে 180 ডিগ্রি। আর এক্স এর মান হচ্ছে 180 বিয়োগ 20 যোগ 30 হচ্ছে 50। তাহলে 180 বিয়োগ 50, 180 বিয়োগ 50 এর মানে হচ্ছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। ওকে, তাহলে তারপরেরটাই যাই। তারপরেরটাই হচ্ছে 10 নাম্বার থেকে শুরু। ত্রিভুজের দুইটি বহিস্থ কোণের সমষ্টি কি রকম? ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ, তো একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ। এই যে এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এই যে এটা অর্থাৎ বাইরের একটা কোণ, এইটা হইলো একটা বহিস্থ কোণ। এবং ধরা যাক যে এখানে আরেকটা আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, তো এই যে এটা আরেকটা বহিস্থ কোণ, এটা আরেকটা বহিস্থ কোণ। তো এখন দুইটা বহিস্থ কোণ কিরকম হবে? দুইটা বহিস্থ কোণ, এই যে এটাও দেখতে পাচ্ছি আমরা একটা স্থূল কোণ, তাই না? এই যে একটা ত্রিভুজ, এটাও দেখা যাচ্ছে যে একটা স্থূল কোণ, কারণ এই যে ভিতরেরটা আমরা বুঝতে পারছি, খালি চোখেই বোঝা যাচ্ছে যে এটা হয় সমকোণ হবে অথবা সমকোণের চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো এখন এটা সমকোণের চেয়ে ছোট হওয়া মানে কি হতে পারে? 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে এটা একটা সরল রেখায় আছে, টোটালটা মিলে হবে 180 ডিগ্রি। তাইলে এখন 180 থেকে 40 বিয়োগ করলে হয় 140, তাইলে বাইরেরটা হচ্ছে 140। আবার এইটার মান যদি হয় 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি হলে বাইরেরটা কত হবে? 180 বিয়োগ 60 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাইলে এখন 140 আর 120 এই দুইটাই যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে, এই যে 6 2 0 260 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো এখন এই 260 ডিগ্রি অবশ্যই দুই সমকোণ, দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি এর চেয়ে বড় হবে। তো এখন অনেকে আবার ভাবতে পারে যে ত্রিভুজটা যদি এরকম হতো, এরকম যদি একটা ত্রিভুজ হতো তাইলে কি হতো?
তখন এটা কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দেখা যেত যে এটার মান হয়তো না, এটার মান হয়তো 95 ডিগ্রি ধরা যাক, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। তো 95 ডিগ্রি হলে এই বাইরেরটা দেখা যাবে তখন, বা আমরা আরেকটু বড় করে দিই, আমরা এটাকে 100 ডিগ্রি দিয়ে দিলাম। তো এখন এটা 100 ডিগ্রি যদি দিই, এটা 100 ডিগ্রি দিলে বাইরেরটা হয়ে যাচ্ছে তখন 80 ডিগ্রি। আর তখন এইটার মান দেখা যাবে আসতেছে 60, আবার এটার মান দেখা যাবে আসছে কত 160, আরেকটার তাইলে আসবে হচ্ছে 20, তাহলে আরেকটা 20 চলে আসতেছে। তো 160 আর 20 বা এরকম তো হয় না। আচ্ছা, যে কোনো একটা মান আমরা নেই, যে কোনো একটা মানই নেই, যে মানই নেই না কেন এইটার ক্ষেত্রে দেখা যাবে যে, আচ্ছা 60 আর 20ই ধরলাম, এটা 60 আর এটা হচ্ছে 20, ঠিক আছে। তো এখন তিনটা কোণের মান ধরলাম, এখন তাইলে এটার বাইরে আবার আসবে 80 ডিগ্রি, 20, তাইলে এটা হচ্ছে 160 ডিগ্রি হয়ে যাবে, 160 ডিগ্রি। তাহলে 160 আর 80 যখন আমি যোগ করব, 160 যোগ 80, তখন 4 2 0, তাইলে এখানেও দেখা যাচ্ছে যে 240 আসছে। তো এখন এখানেও 240, আবার এখানেও 260, দুটাই কিন্তু দুই সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড়। তাই বলা যায় আমার ত্রিভুজ যেরকমই হোক না কেন, স্থূলকোণী হোক বা সমকোণী হোক বা সূক্ষ্মকোণী হোক, যেরকম ত্রিভুজ আমি নেই না কেন, সব সময় আমার ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের বাইরে যে দুটা কোণ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজের ভেতরের কোণ, অন্তস্থ কোণ, এটা হলো বহিস্থ কোণ, বাইরের যে কোণটা, এই বাইরের কোণ দুইটা বহিস্থ কোণ, যে কোনো দুইটা বহিস্থ কোণ নিয়ে আমি, এই দুটা বহিস্থ কোণই দেখা যাবে যে সবসময় 180 ডিগ্রির চেয়ে বড় হবে, অর্থাৎ দুই সমকোণের চেয়ে বড় হবে। তাহলে এটা গেল। এরপরে 11 নম্বরে, একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে কোনটা অধিক যুক্তিযুক্ত উত্তর। তো আমরা জানি তিনটা কোণ যদি সমান হয় তাহলে কি বলা হয়, তিনটা বাহুও সমান হবে। তিনটা বাহুও সমান হবে তখন এটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। এটা আমাদের সাধারণ সেন্সের ব্যাপার, কমন সেন্স দিয়ে আমরা এটা বুঝতে পারি। নিচের কোণটা স্থূলকোণ। স্থূলকোণ কোনটা? স্থূলকোণ হচ্ছে আমরা যখন দেখব যে এটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। তো এখন 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, স্পষ্টভাবে বুঝতে পারছি এটা 180 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে। আর 35 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, এটা তো মাশাআল্লাহ অনেক, আরো অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, এটা কিন্তু একদম কাটায় কাটায় গিয়ে সমকোণ হয়ে যাচ্ছে। তারপরে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এই যে এইটা একটা পেলাম আমরা, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হচ্ছে 150। তো এখন এই যে 150 ডিগ্রি যে আসছে, এই 150 ডিগ্রিটা আমরা বলতে পারি যে এটা 90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এটা অবশ্যই একটা স্থূলকোণ হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে এখানে বলেছে এবিসি যথাক্রমে তিনটি রেখাংশের দৈর্ঘ্য, নিচের কোন শর্তে রেখাংশ তিনটি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তো এখন আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। এটা কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রেই, এমনকি সমকোণী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও। যেমন একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে 3 4 5 এরকম, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এরকম হয়, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা দেখব 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইজ অতিভুজ স্কয়ার। তো এই দুইটা সমান হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ছোট ছোট যে দুটা বা যে কোনো দুইটা, এই যে 3 আর 4 যদি আমি যোগ করি, 3 আর 4 হচ্ছে এখানে ছোট ছোট গুলা, 3 আর 4 যোগ করলে আসবে 7, এই 7টাও হচ্ছে 5-এর চেয়ে, অর্থাৎ ত্রিভুজের তৃতীয় বাহুর চেয়ে বড়। তাইলে আমরা বলতে পারি যে এবিসি যখন আমরা তিনটা রেখাংশ নিব, এই তিনটা রেখাংশের মধ্যে এ প্লাস বি সবসময় সির চেয়ে বড় হবে, বি প্লাস এ এর চেয়ে বড় হবে, বি প্লাস এ হচ্ছে সির চেয়ে বড় হবে। আচ্ছা, একই তো, বি প্লাস সি যদি আমি বলি, বি প্লাস সি এর চেয়ে বড় হবে। তার মানে যে কোনো দুইটাই যোগ করি না কেন, যে কোনো দুইটা বাহু, সবগুলা ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটা বাহুর সমষ্টি সব সময় তার তৃতীয় বাহু যে আছে, এই তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। সব সময় দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তাই ওই যুক্তিতে আমরা বলতে পারি যে ঘ নাম্বার যেটা আছে এটা ঠিক, ঘ নাম্বারটা ঠিক। ওকে, তারপরে 14 নম্বরে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 4 ডিগ্রি হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত। এইবার একটা মজার প্রশ্ন এসেছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়। তো এখন সমকোণী ত্রিভুজটা কিরকম হয় এটা আমরা আগে দেখি। এই যে সমকোণী ত্রিভুজ একটা আঁকলাম, এটার একটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি,
আর বাকি দুইটা হয় হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখন এই সূক্ষ্মকোণ একটা আমি দিলাম এক্স, একটা দিলাম ওয়াই নাম। তো এখন এই এক্স থেকে যখন আমরা ওয়াই বিয়োগ করব তখন সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর বলেছে, এই অন্তর হচ্ছে 4 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটির মান কত? তো এখন আমরা কিন্তু জানি যে ত্রিভুজের তিনটা কোণ এক্স প্লাস ওয়াই প্লাস 90, সব ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা এটা বলতে পারি না যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কিন্তু বলাই যাচ্ছে। তো এখন এইখান থেকে আমি দেখছি যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 4 ডিগ্রি, তাই না? এই দুটা দিয়ে কিন্তু একটা সমীকরণ বানানো যায়। তো এখন এই যে এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিয়ে আমরা দুটা তুলনা করব। এখন দুটাকে যোগ করে দেই, এইটার এটা যদি যোগ করে দেই তখন এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, তাইলে হয়ে যাচ্ছে 2x বা টোয়াইস x ইজ ইকুয়াল টু 94। তাইলে এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু, হিসাব করলে আমরা দেখবো চলে আসছে 47, 94 কে 2 দিয়ে ভাগ করলে 47। তো এই 47 আসছে, এটা হচ্ছে x এর মান। এখন আমি 90 থেকে 47 বিয়োগ করলেই পেয়ে যাব হচ্ছে, এই 90 থেকে যদি 47 বিয়োগ করা হয় তাহলে পেয়ে যাব y এর মান। তাহলে এই 47 থেকে যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে 43, y এর মান হবে হচ্ছে 90 মাইনাস 47 which means it's 43। তাইলে এই 43 হচ্ছে আমার y এর মান আর x এর মান হচ্ছে আমার 47। তাহলে ক্ষুদ্রতম কোণটার মান কত? এই যে একটা 47 একটা 43, ক্ষুদ্রতম কোণটার মান আসছে তাহলে 43। ওকে, এরপর 8 নম্বরে আমাদের বলেছে ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য নিচে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? আমরা এটা একটু আগে দেখে এসেছি, একটু আগে আমরা জেনে এসেছি যে ত্রিভুজের দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর সমষ্টি সবসময় 3 নাম্বার বাহুর চেয়ে বড় হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটার ক্ষেত্রে দেখি 5 যোগ 6, 5 যোগ 6 কত হয়? 11। তাহলে 11 কিন্তু অবশ্যই 7-এর চেয়ে বড়। আবার আমরা উল্টাভাবে করি, 7 যোগ 6, 6 যোগ 7 ইজ গ্রেটার দেন 5, অবশ্যই 5-এর চেয়ে বড় হবে। আবার 5 যোগ 7ও কিন্তু 6-এর চেয়ে বড় হবে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়, দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়, দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড়। তার মানে 8 নম্বরে এই যে ক আছে, এই ক দিয়ে আমরা ত্রিভুজ বানাতে পারি, ত্রিভুজ আঁকা সম্ভব হবে এই কর যে দৈর্ঘ্যগুলো আছে এই দৈর্ঘ্য দিয়ে। বাকিগুলোর দৈর্ঘ্য দিয়ে যদি আমরা হিসাব করে দেখি তখন দেখতে পারবো যে এই ক্ষেত্রে 3 যোগ 4 7-এর সমান হয়ে যাচ্ছে। তো দুইটা বাহুর যোগফল কিন্তু তৃতীয় বাহুর সমান না, বরং তার চেয়ে বড় হতে হবে। তারপর এখানে 5 যোগ 7 12 হচ্ছে, তো 12 কিন্তু 14-এর চেয়ে কম, তার মানে এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। আবার 4 যোগ 2ও 6 হচ্ছে, 8-এর চেয়ে কম, তার মানে এখানেও তৃতীয় বাহুর চেয়ে যেহেতু দুই বাহুর সমষ্টি কম, তাই এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। এরপরে 9 নাম্বারটার ক্ষেত্রে দেখা যাক চিত্রে x এর মান কত। তো আমি এখান থেকে বুঝতে পারছি, কি বুঝতে পারছি যে বহিস্থ কোণ যেটা দেওয়া আছে 110, ভিতরের কোণটা কত হবে? তো আমরা জানি যে এই ভিতরের কোণ আর এই বহিস্থ কোণ দুইটা যোগ করলে আসবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি আসবে হচ্ছে এইটা আর এইটার যোগফল। তো এখন এইটা থেকে যদি আমি 110 ডিগ্রি বিয়োগ করে দেই, অর্থাৎ বহিস্থ কোণ বিয়োগ করে দেই, তাহলে আমি ভেতরের কোণটা পেয়ে যাব। তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে আসে 70, তাহলে এই ভিতরেরটার মান আসবে হচ্ছে 70। তাহলে এইটা 70, এইটা 30, দুইটা যোগ করলে আবার আসছে 70 যোগ 30 হচ্ছে 100। তো এখন 100 আসলো, 100 আসার পরে আমরা জানি এ বি সি ত্রিভুজে যে কোনো তিনটা কোণ, মানে ত্রিভুজে তো তিনটা কোণই থাকে, এই তিনটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তিনটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এখন আমরা যে 100 পেলাম, এই 100 হচ্ছে দুইটা কোণের সমষ্টি। তাইলে এই যে টোটাল যেটা আছে, টোটাল 180 থেকে যদি আমি যে কোনো দুটার সমষ্টি বিয়োগ করে দেই তাহলে আমি তৃতীয়টার মান পেয়ে যাব। তাহলে 180 থেকে 100 বিয়োগ করলে আসে 80, এই 80 হচ্ছে আমার এই এক্স এর মান, অর্থাৎ তৃতীয় কোণটার মান। ওকে, তাহলে পরেরটাই যাই। এর পরেরটায় 7 নাম্বার। 7 নাম্বারে দেখা যাচ্ছে যে এ বি সি একটা ত্রিভুজ, এখানে আমাদেরকে বলে দিয়েছে যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, এডি ইজ ইকুয়াল টু সিডি। এই যে এডি আছে, যে এই এডি সিডির সমান, তারপরে আবার এই বিও সি এর সমান। তাহলে এইটার এটার সমান, আবার এইটার এটার সমান। এটা কখন সম্ভব? যখন এই ডি হবে এসি এর মধ্যবিন্দু, আবার ই হবে বিসি এর মধ্যবিন্দু। তো এখন এ যদি এই যে এসি এর মধ্যবিন্দু ডি,
এ বির মধ্যবিন্দু ই, তার মানে এই যে এই ডিটা এ বি এর কত গুণ হবে? অর্ধেক হবে। কারণ আমরা জানি যে এই যে এ বি আর ডি সমান্তরাল, এবং এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে এর মধ্যবিন্দু, এটা হচ্ছে এর মধ্যবিন্দু। তাহলে এই যে দুটা যে সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখাটা সব সময় এই যে নিচে যিনি আছেন এটা যদি এ বি হয়, এটা এ বি হলো, আর এই উপরেরটা হচ্ছে ডি, এই ডি এর অর্ধেক হবে সব সময়। কারণ কি? কারণ এই যে এই টোটাল যে ত্রিভুজটা ছিল এটা হচ্ছে 4 ধরলাম, আবার এটাও ধরলাম 4, তাইলে অর্ধেক করার পরে কি হবে? অর্ধেক করার পর এইটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2। তখন এই যে ভূমি ছিল, যে এই ভূমিও যদি 4 হয় তখন এইটাও কি হয়ে যাবে? এইটাও তখন 2 হয়ে যাবে। ঠিক আছে, মানে ত্রিভুজটা যখন আমরা অর্ধেক করে ফেলবো, এই যে এই পুরাটা অর্ধেক করে ফেললাম, তখন এই ভূমিটাও কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এই মধ্যবিন্দুতে যখন আঁকছি তখন এই যে বাহুগুলোও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, এই বাহুটাও অর্ধেক হয়ে গিয়েছে, এই বাহুটাও অর্ধেক হয়ে গিয়েছে, ভূমিটাও কি হবে? ভূমিটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এবি, এই এবিটা হচ্ছে ডি এর দ্বিগুণ হচ্ছে, এবি হচ্ছে ডি এর দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এডি, এডি যেটা আছে, এই এডি, এডি হচ্ছে হাফ এবি। এটা কি হতে পারে? এবি এর অর্ধেক কি এডি? এডি কিন্তু না। ঠিক আছে, কারণ আমাকে বলছে এডি হলো সিডির সমান, এবি এর সাথে এর সম্পর্ক আমরা দেখাচ্ছি না। এরপরে আমাদেরকে বললো যে ডি ইজ ইকুয়াল টু হাফ এবি। এই যে আমরা এতক্ষণ কিন্তু এটাই বললাম, এই ডি যেটা আছে এটা এই এবি এর অর্ধেক, এই এবি হচ্ছে দ্বিগুণ, এটা হলো 4 সেন্টিমিটার হয় যদি, তাহলে এটা হবে 2 সেন্টিমিটার। এটা যদি 6 সেন্টিমিটার হয় এটা হবে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা সম্পর্কটা মনে রাখবো। এরপরে 6 নম্বরে তাহলে এবিসি এর এ সমদ্বিখণ্ডক বিসি কে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি কি? তাহলে এখন এবিসি, এবিসি একটা ত্রিভুজ আঁকি। এবিসি একটা ত্রিভুজ আছে, যে এই যে এটার এ, এ এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক যদি এই যে বিসি থাকবে, এই বিসি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটাও দেখা যায় যে 5, এটাও 5, এভাবে দুইটাকে ভাগ করছে। এটা কখন সম্ভব হবে? তখনই সম্ভব হবে যখন এই যে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এটা তো অর্ধেক হয়ে গেল, এই কোণ সমান, এই কোণ সমান। আবার দেখা যাচ্ছে যে এই বাহুও সমান, এই বাহুও সমান, মানে এই বাহুর যে অংশটা এটাও সমান, এটাও সমান, মানে এই বাহুটাকে সমান অর্ধেকে ভাগ করছে। এটা তখনই সম্ভব যখন এই যে এই কোণ, এই কোণ মানে দুইটা কোণের মান সমান হচ্ছে, এই যে এই কোণ আর এই কোণ অপোজিট, দুইটা কোণের মান সমান হচ্ছে, মানে এই যে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি দুইটাই সমান হচ্ছে। তো এখন এই যে আমরা আবার দেখি এখানে এই অ্যাঙ্গেল সি এবং এই অ্যাঙ্গেল বি দুইটাই যদি সমান হয় তখন কি হবে? এই যে এ, এই যে এ, এই এ একটা কোণ থাকবে, নির্দিষ্ট কোণ, এইটা যখন এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এইটাও সমান, এটাও সমান, এভাবে আসবে, তখন এইটাও সমান হবে, এটাও সমান হবে। কারণ এই যে এই জায়গায় যে কোণটা, এই যে এই জায়গায় যে কোণটা, এই কোণটাও সমান, আবার এই যে এখানে কোণটাও সমান, আবার এটাও হচ্ছে দেখা যাচ্ছে সমকোণ। তার মানে এই কোণটা যেই মান হবে, আবার এখানেও দেখা যাচ্ছে এই এটুক সমান, কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু। আবার সমদ্বিবাহু যেহেতু, তাই এই কোণটা এবং এই কোণটা দুটা সমান। তার মানে এখানে একটা কোণ সমান, একটা কোণ সমান, এই কোণটাও সমান, এই কোণটাও সমান, কারণ এটা হচ্ছে এর সমদ্বিখণ্ডক। আবার এখানে একটা বাহুও সমান, এই বাহুও সমান। আবার যেহেতু সমদ্বিবাহু, তাই এই বাহুও সমান, এই বাহুও সমান। তাহলে আবার এইটা হচ্ছে সাধারণ বাহু। তো আমরা যে উপপাদ্যটা শিখে এসেছিলাম ক্লাস 8 এর দিকে শিখেছিলাম এটা, যে এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ বুঝতে পারছি। এখানে যেহেতু সমদ্বিখণ্ডকটা সেই বাহুর উপর পড়েছে, লম্বভাবে পড়ছে, তাই বলা যায় যে এটা হচ্ছে লম্ব, মানে লম্ব হিসেবে সমকোণী ত্রিভুজ। তো এখন এই দুটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা দেখতে পারি যে এই একটা আর এই একটা, দুইটা ত্রিভুজের ভাগ হচ্ছে। তো দুইটা ত্রিভুজের ভাগ হওয়ার ক্ষেত্রে যেহেতু এটা এর সমদ্বিখণ্ডক, তার মানে এ থেকে যেটা এসেছে এই কোণটা এবং এই কোণটা দুইটাই সমান। আবার যেহেতু আমরা ভাবছি, ধরে নিচ্ছি যে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু কখন হবে? যখন এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে। ঠিক আছে,
তো এখন এই কোণটাও সমান, এই কোণটাও সমান। তবে আমরা ধরে নিলাম যে আমরা জানি না এটা সমকোণ সমদ্বিবাহু, আমরা জানি না সমদ্বিবাহু, আমাদেরকে দেখাতে হবে। তো দেখানোর জন্য আমরা কি করব, যে আমরা বুঝতে পারছি যেহেতু এটা কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করার ফলে ত্রিভুজটি এই বিসি কে সমদ্বিখণ্ডিত করলে এইটাও সমান, এইটাও সমান। আবার দেখা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু দুইটা হচ্ছে সাধারণ বাহু। আবার এইটা হচ্ছে সমকোণ, এটা সমকোণ, অর্থাৎ দুইটা কোণ সমান। তো এখন এখানে দেখা যাচ্ছে দুইটা কোণ, দুইটা কোণ, তার মানে দুইটা কোণ সমান, আবার দুইটা বাহুও সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা কি, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু বলা যাচ্ছে। একদম কিন্তু সদৃশ বলছি, আমি এখন সদৃশ বলবো। কারণ কি, এই যে এখানে এই কোণটা সমান, এই কোণটাও সমান, তারপরে এই কোণটাও সমান, এই কোণটাও সমান, এই বাহু আর এই বাহু দুই বাহুই সমান। তো এখন যেহেতু এবার সবাই সমান, তো এখন আমরা বলতে পারি যে এই দুইটা কোণ যদি সমান হয়, তার মানে তৃতীয় কোণটাও সমান হবে। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180°। যদি দুইটা কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে অটোমেটিক আমরা বলতে পারবো যে 3 নাম্বার কোণটাও সমান। তাহলে তিনটা কোণ সমান, আবার দুইটা বাহু সমান। তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারি যে এই দুইটা হচ্ছে একদম কি বলা যায় যে সর্বসম। এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। তো এটা আমরা একটা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, তারপরে বলছি এটা সর্বসম। তারপর আবার আমরা বলতে পারি যে সর্বসম যেহেতু, তার মানে এই বাহু আর এই বাহু এই দুইটাও সমান। তখন এই দুইটাকে আবার আমরা কম্বাইন করে একটা ত্রিভুজে নিয়ে আসবো আগের মতো, আর বলতে পারবো যে এই দুইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু কারণ হচ্ছে এই বাহু সমান, আবার এই বাহু সমান, এই দুইটা বাহু সমান দেখে আমরা বলতে পারছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সবটুকু আমরা বলতে পেরেছি, এই যে এ ছিল, এই এটার যে সমদ্বিখণ্ডক, এটা এই অর্ধেক আর এই অর্ধেক দুইটাকে সমানভাবে ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে। তো এইটাও যে সমান, এটাও সেই সমান। ওইখান থেকে আমরা নিয়ে আসতে পারি যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরেরটা, পি কিউ আর এ কিউ হচ্ছে 90°, অ্যাঙ্গেল পি হচ্ছে টোয়াইস অ্যাঙ্গেল আর হলে নিচের কোনটি সঠিক। তাহলে এটা আমরা আবার পিথাগোরাস না তো, আবার আমাদের কমন যে লজিকটা আছে সেটা ব্যবহার করেই করব, যেটা দিয়ে আমরা সবসময় করি যে কিউ এর মান, আচ্ছা এটা সমকোণী হলে এই যে কিউ থাকবে, এই কিউ এর মান হচ্ছে 90°, আর পি হচ্ছে টোয়াইস আর। তার মানে পি এর মান আমরা ধরলাম এক্স, তাইলে আর হবে হচ্ছে আচ্ছা আর এর মান ধরলাম আমরা টোয়াইস এক্স, তাইলে পি হবে এর অর্ধেক, আর সরি আর এর মান ধরলাম এক্স, তাইলে পি হবে এর দ্বিগুণ। ঠিক আছে, এটা আর, আর পি হচ্ছে আর এর দ্বিগুণ, তাইলে টোয়াইস এক্স। তার মানে আমরা বলতে পারি টোয়াইস এক্স প্লাস এক্স হচ্ছে 3x, আর 3x প্লাস 90 হচ্ছে 180°। 3x প্লাস 90 হচ্ছে 180°। তাহলে এখান থেকে বলা যায় যে 3x এর মান হচ্ছে 90°। 3x এর মান 90°, এখান থেকে বলা যায় x এর মান হচ্ছে x এর মান যেটা, এই x এর মানটা হবে তখন 30°। 30°, আর টোয়াইস এক্স এর মান হবে হচ্ছে 60°। টোয়াইস এক্স হয়ে যাবে 60°। তো এই জায়গা থেকে আবার আমরা বলতে পারি যে এই একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60° হবে, এটা 60 আর এটা হচ্ছে 30। তো 30°টা দেখা যাবে যে একটু বেশি চাপানো, আর 60°টা দেখা যাবে একটু বেশি ছড়ানো। ওকে, তো এখন এইখান থেকে আমাদেরকে বলেছে কোনটা সঠিক। তো আমার কিউ ছিল হচ্ছে 90°, আর পিটা হচ্ছে, পির মানটা হচ্ছে বেশি ছিল, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর। তো এখন যে কোনটার মান বেশি, এখন আমরা বুঝতে পারতেছি যে এটা 60°, তো এটা বেশি ছড়ানো হবে, আর এই যে 30° বেশি চাপানো হবে। তাহলে এইরকম কেসে আমরা দশম অধ্যায়ে পড়ে এসেছিলাম সাধারণ গণিতে যে এই 60° আর 30° এরকম যখন থাকে, এই অবস্থায় থাকলে দেখা যায় যে ভূমিটা বড় হয় আর এই যে লম্বটা ছোট হয়। তো এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি কিউ হচ্ছে টোয়াইস, টোয়াইস কি, টোয়াইস হচ্ছে কিউ আর, পি আর হচ্ছে টোয়াইস পি কিউ। ওকে, তাহলে পি আর হচ্ছে টোয়াইস পি কিউ। এই জিনিসটা আমরা কিভাবে নিয়ে আসবো, তো কিউ এর মান 90° ছিল, আর এই যে এখানে পি আর হচ্ছে টোয়াইস পি কিউ, এইটা আমরা আনবো হচ্ছে ত্রিকোণমিতি ব্যবহার করে। পি আর এর মানটা বের করতে পারবো, আবার পি কিউ এর মানটাও বের করতে পারবো। তো পি আর এর মান কত, পি আর, তো এখন আমরা জানি যে যদি এই সাইনের কথা বলি, সাইন সাইন 30° বা যে কোনো একটা সাইনের মান আমরা জানতে চাচ্ছি। তো এখন সাইন 30°-র মান কত হবে, সাইন 30° হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে পি কিউ বাই অতিভুজ হচ্ছে পি আর।
তো এখন sin 30 ডিগ্রির মান আমার জানতে হবে। sin 30 ডিগ্রির মান জানার পরে এই যে PQ PR এর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে। তো এখন দেখা যাবে যে sin 30 ডিগ্রির মান আসতেছে হচ্ছে হাফ আসলো। তাহলে হাফ আসার পরে হাফ হচ্ছে PQ বাই PR। তো এটা হাফ আসার পরে এটার মান আসতেছে হচ্ছে PQ বাই PR, এই হাফের মান। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি যে এটাকে এই উপরে নিয়ে আসবো আর এটাকে এই উপরে নিয়ে আসবো। এই জায়গা থেকে বলা যাবে যে PR ইজ ইকুয়াল টু PQ, PR ইজ ইকুয়াল টু PQ, 2PQ। এই যে 2টা আবার উপরে চলে আসতেছে, তাহলে 2PQ হবে। তাহলে এইভাবে ত্রিকোণমিতি দিয়ে আমরা দেখাই দিতে পারবো যে কোন সম্পর্কটা সঠিক। ওকে, তারপরে 48। আচ্ছা, এভাবে সিরিয়াল পাল্টে গেছে। ওকে, যাই হোক। তো 48, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা কেমন যেন প্রশ্নটা লাগলো। 180 ডিগ্রি। বৃহৎ কোণটি থিটা হলে নিচের কোন শর্তে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সবসময় 0 ডিগ্রির চেয়ে বেশি হবে, 90 ডিগ্রির চেয়ে কম হবে। তো এখান থেকে আমরা বলতে পারি এটা খ হবে। তারপরে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a² + 1, a² - 1 এবং 2a, যেখানে এর মান হচ্ছে 1 এর চেয়ে বড়, তাহলে ত্রিভুজটি কোন ধরনের হবে? ত্রিভুজটা কিরকম হবে? আচ্ছা, এটা দেখা যাক। এটা আমরা একটু করে দেখতে পারি। তো কি করব, আন্দাজে একটা জিনিস করে দিই। এখানে অপশন আছে হচ্ছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, সমদ্বিবাহু। এটার মধ্যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমদ্বিবাহু এগুলো দেখানো হচ্ছে। সমকোণী দেখানোটা সোজা, কারণ এটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাবো। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা একটা কাজ করতে পারি যে দুইটা কোণ যোগ করব, দুইটা কোণ যোগ করে সেটা কি তৃতীয়টা সমান আসে নাকি এটা দেখতে হবে। তো এখন আমি স্বাভাবিকভাবে a² - 1 এটা স্কোয়ার করব এবং প্লাস 2a এইটা স্কোয়ার করে দেখব। তো এটা স্কোয়ার করার পর দেখা যাবে যেটা আসতেছে হচ্ছে a⁴ মাইনাস 2a² মাইনাস প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 2a² হচ্ছে 4a²। ওইখান থেকে এই যে -2a আর +4a এই দুইটা কাটাকাটির পরে প্লাস 2a² থাকে। তাইলে প্লাস 2a², তাইলে এটাকে আমরা বলতে পারি a⁴ প্লাস 2a² প্লাস 1। তাহলে এখান থেকে আবার এটাকে আবার বলা যায় যে a² + 1 হোল স্কোয়ার। আর আমার এই যে এখানে a² + হোল 1 দেওয়া ছিল, তিনটা বাহুর দৈর্ঘ্য a² + 1, a² - 1 আর 2a। তো এখন অনেক সময় দেখা যায় যে আমাদের পরীক্ষার হলে এই জিনিসটা মাথায় কাজ করে না যে এইভাবে করতে হবে। তো এখন আমার শর্ত দিয়ে দিয়েছে যে a 1 এর চেয়ে বড়, তার মানে সবগুলা যতগুলা a থাক 1 এর চেয়ে বড় সবগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে। তাইলে আমি এর মানটা ধরে নেই 2। তাইলে 2² + 1 একটা বাহুর দৈর্ঘ্য, 2² + 1 হবে হচ্ছে 5। তারপরে 2² - 1 একটা বাহুর দৈর্ঘ্য, তাইলে এটার মান হবে হচ্ছে 4 - 1 3। আরেকটার মান হচ্ছে 2a, তাইলে এটা হয়ে যাচ্ছে 4। তাহলে 3 4 5, এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। 3² + 4² = 5 স্কয়ার। তো যে কোনো বাহুর দৈর্ঘ্য বসালেই হবে আমার। আমি যদি এখানে 3² + 1, 3² - 1, 3a এইভাবে 2 × 3 এটাও বসাতাম, তাহলেও কিন্তু আমি সমকোণী দেখাতে পারতাম। তো আমার যে একদম এখানে যেভাবে করে দিয়েছে এভাবেই করতে হবে এমন না। পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা অনেক সময় মান ধরে নিয়েও করতে পারি, যে এর জায়গায় আমি যেমন 2 বসিয়ে নিলাম, 2 বসিয়ে নিলে কি হয়। আমার কেবল এই শর্তটার দিকে মাথা দিতে হবে, শর্তটা চোখ দিয়ে দেখতে হবে ঠিক মতো যে কি শর্ত দেওয়া আছে, তাহলে এটা করা যাবে সহজে। এরপরেরটায় সমবাহু ত্রিভুজ এবিসি এ এবির মান 4, এডি লম্ব বিসি হলে এডির মান কত? তো এটাও তেমন কিছু না, সমবাহু বলে দিয়েছে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 4 4। তো এবির মান 4, বিসির মান 4, আবার এসির মানও 4। তাহলে এটা এ বি সি। তো এখন মাঝখান দিয়ে আবার চলে এসেছে এডি, যে বিসির উপর লম্ব। তো এখন এডির মান কত চেয়েছে, তাহলে এই বিসি যেহেতু 4, তাহলে এডি লম্ব আসছে, তার মানে অর্ধেক করে দিবে, এটার মান হয়ে যাবে 2। তাহলে এটা 4 এটা 2, এডির মান কত? এডির মান হয়ে যাবে, তখন আমরা আবার বুঝতে পারছি লম্ব যেহেতু তাই এটা সমকোণ হয়ে যাচ্ছে। সমকোণ হয়ে গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। এখানে 4টা হচ্ছে অতিভুজ, অতিভুজ থেকে এটা বিয়োগ, এটার স্কয়ার বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে আবার 4² - 2² যেটা আসবে, এটা থেকে আবার আমরা রুট করে দিব। তাহলে রুট 4² - 2², এই রুট করার পরে যেটা আসবে ওইটাই হচ্ছে আমার উত্তর।
তাইলে এটা আসবে তখন 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 2√3। হিসাব করার পরে 2√3 চলে আসবে আমাদের, আর এটাই হবে হচ্ছে এডি এর মান। ওকে, তারপরেরটাই যাই, এ বি সি এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2x, সি হচ্ছে 3x। ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা তখন আমরা বলতে পারবো যে একটা এক্স, একটা 2x এবং একটা 3x, একটা হচ্ছে 3x। তো এখন আমরা বুঝতে পারছি যে x 2x 3x তিনটা যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি আসবে, কারণ তিনটা ত্রিভুজের কোণ, তাহলে 180 ডিগ্রি হবে। আর x 2x 3x যোগ করলে হচ্ছে 6x আসে, 6x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x এর মান কত? x এর মান তখন আসবে হচ্ছে 30 ডিগ্রি। তাইলে এইখান থেকে আবার বলা যায় যে আমাদের 3x এর মানটা কত আসবে তখন? 3x এর মান আসবে হচ্ছে 3 গুণ 30 অর্থাৎ 90 ডিগ্রি। তো এখন একটার মান যেহেতু 90 ডিগ্রি চলে এসেছে, আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে একটা সমকোণী ত্রিভুজের কোণ নিচের কোণটা, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণ, সমদ্বিবাহু সমকোণী। তো এখন সমদ্বিবাহু সমকোণী মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ আবার সমান। তো এখন 90 ডিগ্রি যদি একটা কোণ হয়, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, তো 90 ডিগ্রি ছাড়া আর বাকি কি থাকে? তাইলে তিনটা যদি 180 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, কারণ এটা তো অলরেডি একটা 90 ডিগ্রি আছে। বাকি দুটা মিলেও যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুইটা মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। তাইলে এখন এটা আর এটা দুইটাই সমান, তাইলে এখন দুইটাই সমান হলে 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এইটাও x, এইটাও x, দুইটা x যোগ করলে আসবে 2x, 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, এভাবে করে আমরা x এর মানটা বের করে নিতে পারি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা কত। তারপরে একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুই কোণ, দুই বাহু 3 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু, তো এখন দুইটা বাহু হচ্ছে, একটা দেখলাম 3, একটা হচ্ছে 6, আরেকটা কত? তো একটা 3 একটা 6। তো এখন আরেকটা দুইটা হতে পারে, যেহেতু সমদ্বিবাহু বলেছে, হয় 3 হবে না হলে 6 হবে। তো এখন 3 হলে কি হবে? 3 হলে আমরা এখানে একটা বেসিক কাজে লাগাবো যে ত্রিভুজের দুইটা বাহুর যোগফল কখনোই তৃতীয় বাহুর সমান বা তৃতীয় বাহুর চেয়ে কম হতে পারবে না। সব সময় দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। তাহলে এখন এখানে যদি আরেকটা বাহু 3 হতো, তাহলে 3 + 3 6 হয়ে যেত, সমান হয়ে যেত। তখন 6 হয়ে গেলে দুইটা সমান হয়ে যেত, কিন্তু এটা কখনোই সমান হতে পারবে না। তাই আরেকটা আমরা 6 বসিয়ে দেখবো এখন কি হয়। 3 তেলে বসানো যাবে না, কারণ কি? কারণ তখন দেখা যাবে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, ত্রিভুজ গঠন করা তখন সম্ভব হবে না। তাই আরেকটা 6 বসিয়ে দেখবো, 3 + 6 হচ্ছে 9, যদি 9 হয় তাহলে এই 9টা তখন দেখা যাচ্ছে 6 এর চেয়ে বড়, তার মানে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হচ্ছে। তাই এভাবে করে আমরা অবশ্যই ত্রিভুজ গঠন করতে পারবো। আচ্ছা, তারপরেরটা, একটা ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার করে হলে ত্রিভুজটি কি ধরনের? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি একই হয়, এখানে যেমন 9 সেন্টিমিটার করে দিয়েছে, একই হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই হলে ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে গ সঠিক। আচ্ছা, তারপরেরটাই যাই তাহলে। এর পরেরটা এসেছে 37 থেকে। আচ্ছা, এখানে ওকে, আবার এইটা এসেছে তার আগেরটা থেকে। হ্যাঁ, 33 বলেছে, 33 আমাদেরকে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। এখানে এটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরে দেওয়া আছে এটা 50 ডিগ্রি, এবং আমাদের কাছে চেয়েছে বি লম্ব, বি সমান্তরাল বিসি। এই যে বি বিসি এর কি, ডিই বিসি এর সমান্তরাল, ডিই বিসি এর সমান্তরাল, আর বিডি হচ্ছে, বিডি হচ্ছে সিএফ এর সমান্তরাল। আচ্ছা, তো এখন এখান থেকে আমাদের বলেছে বিডিই এর মান কত। এই বিডিই এর মান কত? এখন যেহেতু সমান্তরাল, এখান থেকে আমরা বুঝতে পারছি এইটা হয়ে যাবে, এইটা যেহেতু 50, টোটালটা মিলে 180, তাহলে এটুকু কত হবে? এটুকু হবে 180 বিয়োগ 50, 180 বিয়োগ 50 যত হয়, তাহলে 180 থেকে 50 গেলে থাকবে 130, তাহলে এটার মান 130। এবং এখন একটা চতুর্ভুজের মধ্যে এখানে এইটা 60 ডিগ্রি, তাহলে এটা 130, এইটা হয়ে যাবে 50, এটা 130, তাইলে 130, তাইলে এই উপরের টুকু এই পার্টটা হয়ে যাবে আবার 50।
আবার আরেকভাবে আমরা বলতে পারি এই যে এটা তো 50, এটার বিপ্রতীপ এটা, তাহলে এটাও 50, আর এটা অলরেডি দেওয়া আছে 60। তাহলে আমরা জানি যে এই ADE, এই যে এই ত্রিভুজটা এখানে দেখা যাচ্ছে, এই ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটার যে মান, এই পুরো ত্রিভুজটার মান হবে হচ্ছে 50 যোগ 60 যোগ এই যে ডি, এই তিনটা মিলে হবে 180। এখন 50 আর 60 কত? 110। 110, এখন 180 থেকে 110 বিয়োগ করলে আমরা বাকিটুক পেয়ে যাব। বাকিটুক তখন হয়ে যাবে 70। 70 আসছে হচ্ছে এই জায়গায়, তাহলে এটা হচ্ছে 70। এটা যদি 70 হয় তাহলে বিডিই এর মান কত? বিডিই এর মান কত? বিডিই এর মান আমরা এখান থেকে পেয়ে যাব। তো বিডিই এর মান তখন হয়ে যাচ্ছে, এই দুইটা মিলে তো 180 হবে, আমরা আগে থেকেই জানি, এইটার এটা যোগ করলে 180। তাইলে 70 আর বিডিই যোগ করলে যদি 180 হয়, তাহলে 180 থেকে 70 বিয়োগ করলে আমরা বিডিই এর মান পেয়ে যাব। তাইলে আসে হচ্ছে 110। তাহলে 110টাই আমার বিডিই এর মান। ওকে, তাহলে আমার উত্তর হবে হচ্ছে গ, 110। এরপরে দেখি 34-এ এবিসি আর এসিবি এর মান কত? এই যে এবিসি আছে, এই এবিসি আর এসিবি এই দুইটার মান কত? আচ্ছা, এই যে এবিসিটা আছে এবং এসিবি, এই দুইটা যোগ করতে হবে এবং এই দুইটা যোগ করে আমাকে দেখাতে হবে এটার মান কত। তো এখন আমার বলেছে যে এই যে ডি আছে, এই ডি, এই ডি হচ্ছে এই বিসি এর সমান্তরাল, এবং এই বিডি যেটা আছে, এই বিডি, এই বিডি হচ্ছে সিএফ এর সমান্তরাল। তাহলে দুইটাই যেহেতু সমান্তরাল দেখা যাচ্ছে, তার মানে এই দুইটাকে আমরা বলতে পারি সামান্তরিক। তো সামান্তরিক বলার ক্ষেত্রে এই সিএফ তাহলে বিডি এর সমান হবে। আবার এই যে এই ডি আর এই যে ইএফ, এই ডি আর ইএফ যোগ করে যেই ডিএফ হচ্ছে, এই ডিএফ হচ্ছে এই বিসি এর সমান্তরাল। তাও হবে, কারণ এই যে এইটা কিন্তু একটা একই সরল রেখার মধ্যে আছে। তাহলে এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে আবার একান্তর অনুসারে এটাও 60 ডিগ্রি। তাই বলতে পারি না আমরা একান্তর কোণের নিয়ম অনুসারে। আর দুইটা কোণ যেহেতু সমান হয়ে গিয়েছে, তাইলে আমরা বলতে পারি এইটার এটা সমান। আবার এইটা আর এটা কিন্তু একান্তর, তাই তিনটা কোণই এখানে সমান। তার মানে আবার এই যে এই আর এই যে সি, ঠিক আছে, তখন আমরা বলতে পারবো যে এই দুইটা বাহুও সমান। কারণ কি, তখন তিনটা কোণ সমান দিয়ে আমরা দেখিয়ে দিতে পারছি যে এই তিনটা হচ্ছে সদৃশ। সদৃশ হওয়ার পরে আমরা আবার বলতে পারবো যে এই এডি সি, এডি সিএফ, তারপর বিভিন্ন বাহুর মধ্যে যে সদৃশ্যতা প্রমাণ করে, এই সাদৃশ্যতা আমরা প্রমাণ করতে পারবো। বাহুর মধ্যে সাদৃশ্যতা দেখে আবার আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। এটা আমাদের ষষ্ঠ অধ্যায় প্রমাণের মধ্যে আছে। এখন এমসিকিউ যেহেতু আমরা ফোকাস করছি, তাহলে আমরা ওই প্রমাণের দিকে যাচ্ছি না। তো প্রমাণের দিকে না গিয়ে আমরা বুঝতে পারছি যে এই দুইটা ত্রিভুজ এখন আমাদের সর্বসম। সর্বসম হওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হলো, সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারছি এখন এই ডি আর এই ইএফ হচ্ছে সমান। তার মানে এই দুইটা বাহু হচ্ছে সমান, এই দুইটা বাহু সমান, তাইলে এই দুইটা আর এটা সমান। তো এখান থেকে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে সামান্তরিক। তো এখন এই দুইটা যেহেতু সমান, আবার একইভাবে আমরা বলতে পারি এই আর সি হচ্ছে সমান, এই দুইটাকে আমরা সমান বলতে পারছি। আবার এই যে একইভাবে আমরা এডি এবং সিএফ কে সমান বলতে পারি। আবার ওইখান থেকে আমরা এই সিএফ আর বিডি কেও সমান বলতে পারি, কারণ এটা হচ্ছে একটা সামান্তরিকের অংশ। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তো এখন এটাকেও সমান বলতে পারি। আবার একইভাবে এই যে এইটা আর এইটাকেও তখন আমরা বলতে পারি এই যে উপরেরটা আর এই নিচেরটা সমান, এইটা আর এইটা সমান। তো এখন আমরা বুঝতে পারছি যে এইটা যদি 2 হয় এটাও 2, এইটা 2 হইলে এটাও 2, তাহলে যদি এইটা 2 হয় তখন এই উপরেরটাও 2 হয়ে যাবে। অটোমেটিক তখন দেখা যাবে যে এই যে এই বাহুটাও এই বাহুর অর্ধেক হয়ে যাচ্ছে, কারণ এই যে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, তার মানে টোটালটার অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু এইটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, টোটালটার অর্ধেক হয়ে যাচ্ছে যখন, তখন আমরা ভূমির উপরে এই সমান্তরালে যে আছে এইটার অর্ধেক হয়ে যাবে। তাইলে এইখান থেকে আমরা বলতে পারি এই যে এডি আছে, যে এডি ত্রিভুজের যে ভূমি ডি, এই ডি ভূমিটা কিন্তু এই বিসি ভূমির অর্ধেক, বিসি এর অর্ধেক। তারপর ওই জায়গা থেকে আমরা এবিসি আর এসিবি যোগ করলে কত হয় এটা দেখাতে হবে এখন। তো এখন ওইটা দেখানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, তখন আমরা বলতে পারবো যে যেহেতু এই যে এই ত্রিভুজটার মধ্যে দেখা যাচ্ছে যে এই এডি আর এই সমান, ঠিক আছে, এডি আর এই, সরি দেখি,
ও হ্যাঁ হ্যাঁ, তো এখন যেহেতু দেখা যাচ্ছে যে এই দুটাকে আমরা সর্বসম দেখানোর পরে দেখাতে পারছি এই যে এইটা আর এইটা সর্বসম, এটা দেখালাম। তো দেখানোর পরে আমরা বলতে পারবো যে এবিসি আর এসিবি যখন আমরা যোগ করব, যোগ করার পরে আমাদের যে মানটা আসবে সেই মানটা হলো সমান আসবে। কারণ কি? কারণ এটা আমরা বলতে পারি যে এটা একটা সর্বসম ত্রিভুজ। এই কারণে এর আগের পেজে আমরা দেখে এসেছি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম প্রমাণ করেছিলাম। কিভাবে প্রমাণ করেছিলাম? প্রমাণ করেছিলাম হচ্ছে এই যে একান্তর কোণ দিয়ে, তারপর বিপ্রতীপ কোণ দিয়ে, তারপর একইভাবে আবার এইটার এটা যেহেতু সমান্তরাল ওই দিক দিয়ে আমরা এইটা আর এইটা সামান্তরিক দেখিয়ে দিয়েছি। সামান্তরিক দেখানোর ফলে এইটার এইটার সমান হয়ে গিয়েছে। আবার এইটার সাথে দেখা যাচ্ছিল এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ দেখে এই যে উপরেরটা আর নিচেরটা হচ্ছে আবার সমান, আবার এইটার এটা হচ্ছে সমান। তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যখন সমান্তর মানে সদৃশ, সদৃশ হওয়ার পরে আবার আমরা দেখিয়েছি যে ত্রিভুজ দুটা হলো সর্বসম। তো এইটা আর এটা সর্বসম হওয়ার পরে আমরা দেখাতে পারছি যে এই টোটাল ত্রিভুজটা কিন্তু এই উপরের ত্রিভুজটার দ্বিগুণ। তো উপরের ত্রিভুজটা যেহেতু দেখা যাচ্ছে যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দেখালে নিচেরটাও সমবাহু ত্রিভুজ হবে। তার মানে প্রত্যেকটা ত্রিভুজের 60 ডিগ্রি করে হচ্ছে, 60 60 60। তাইলে এই এবিসি আর এসিবি যদি যোগ করি 60 প্লাস 60 অর্থাৎ 120 ডিগ্রি আসবে আমাদের। ওকে, তারপরেরটা এই ও কিউ আর এর মান কত? ও কিউ আর, তো এখন এই যে এই পি কিউ আর এর মান কত বের করার পরে যেটা অর্ধেক আসবে এটা হচ্ছে আমার ও কিউ আর এর মান। তো এখন এখানে পি কিউ আর এ কিউ এবং আর এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে একটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা 6 একক 6 একক 6 একক করে। তার মানে এই যে পি কিউ আর আছে, এই পি কিউ আর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এই পি কিউ আর এর মানও হবে 60 ডিগ্রি, আবার পি আর কিউ এর মানও হবে 60 ডিগ্রি। তাইলে যখন এটা অর্ধেক করে ফেলা হচ্ছে তখন এই যে ও কিউ আর হয়ে যাবে 30, আবার ও আর কিউ হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে ও কিউ আর এর মান কত হচ্ছে? 30 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধেক হয়ে গিয়েছে। তো এখন কিউ ও আর এর মান কত? কিউ ও আর, কিউ আর এর মানটা কত হবে? কিউ আর এর মান বের করার ক্ষেত্রে এই যে কিউ ও আর, কিউ ও আর যদি বের করতে চাই সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে এখানে হচ্ছে ও কিউ আর, আবার এখানে হচ্ছে ও আর কিউ। তো এখন প্রত্যেকটা আমরা জানি যে আগে ছিল 60 60 করে, এখন অর্ধেক করার পরে অর্ধেক হয়ে 30 ডিগ্রি হয়ে গিয়েছে, 30 30। তাহলে বাকিটার মান কত? তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি 30 প্লাস 30 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 180 বিয়োগ 60। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমার উত্তর হবে 120 ডিগ্রি। ওকে, এরপরে হচ্ছে এই একটা চিত্র দিয়েছে, ভীষণ প্যাঁচানো একটা চিত্র দেখা যাচ্ছে। তো এখন এ বি সি ডি একটা সামান্তরিক বলছে এখানে। এই সামান্তরিক যার এবিসি যে কোণটা আছে, এবিসি কোণটা যে আছে এবিসি, তো এই যে এবিসি কোণটা হলো 60 ডিগ্রি। তো এখন পিবি পিসি কিউবি কিউসি যথাক্রমে এবিসি বিসিডি সিবিই সিএ বিসিএফ এর সমদ্বিখণ্ডক এবং এবি হচ্ছে ডিসি এর সমান্তরাল, এবি ডিসি এর সমান্তরাল। আচ্ছা, তো এখন বিপিসি এর মান কত? বিপিসি এর মান কত? আচ্ছা, বেশ সুন্দর সুন্দর। তো এখন এইটা 60 ডিগ্রি বলেছে, তাইলে এটা কত হবে? এটাও 60 হবে। যেহেতু আমাকে বলেই দিয়েছে এবিসি 60, তাহলে এবিসি এর উল্টাটাও হবে 60। আর বাকি দুটা কি হবে? আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, আর চারটা কোণ যে কোনো ত্রিভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন এটা যোগ করলে পাচ্ছি আমরা 60 আর 60 120। তাহলে 360 থেকে 120 গেলে থাকে হচ্ছে 240, 240 থেকে। তার মানে এইটা যদি 60 হয় বাকি দুইটা কত হবে? বাকি দুইটার সমষ্টি হচ্ছে 240। তাইলে বাকি দুইটার মান কত? বাকি দুইটার মান হচ্ছে এটা 2 দিয়ে ভাগ করলে যত আসে 120। তাহলে প্রত্যেকটার মান হবে 120 120। তো এখন যেহেতু আমাকে বলেই দিয়েছে যে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে, সমদ্বিখণ্ডিত, তার মানে 60 ডিগ্রি থেকে এখানে হয়ে যাচ্ছে 30, আর 120 থেকে হয়ে যাবে 60। তাহলে একটা 30 একটা 60 হলে আরেকটা কত হবে? আরেকটা অবশ্যই আমরা বুঝতেই পারছি যে 30 আর 60 যোগ করলে আসছে হচ্ছে 90, 30 আর 60 যোগ করলে আসে 90। তাহলে আরেকটা আসবে হচ্ছে 180 মাইনাস 90, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওইটা থেকে আমি বাকি দুই কোণের সমষ্টি বিয়োগ করলেই তৃতীয় কোণটা পেয়ে যাব। তৃতীয় কোণটা তাইলে আসে 90 ডিগ্রি।
ওকে, তারপরে 38-এ বিকিউসি এর মান কত? এটা কোত্থেকে আসছিল? আগের প্রশ্ন। বিকিউসি এর মান কত? আচ্ছা, আমরা বুঝতে পারতেছি যে বিপিসি যে মানটা পেয়েছি 90 ডিগ্রি, তাহলে এখন বিকিউসি এর মান কত হবে? বিকিউসি এর মানটা হবে হচ্ছে পিবিকিউ পিসিকিউ। আচ্ছা, ও হ্যাঁ, বোঝা গেছে। এখন এই যে এই পি আছে, যে এই পিটা, এই পিটার সাথে, এই পিটা হচ্ছে সামান্তরিকের মধ্যে, এটা হচ্ছে অর্ধেক, আর এটা হচ্ছে বহিস্থ কোণ, এই পুরাটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে একটা সরল কোণ যাচ্ছে এখান দিয়ে, এই সরল কোণের মধ্যে আমরা এইটুকের মান জানি, এইটুকের মান, আবার এইটুকের মানও জানি। তো এখন এইটুকের মানটা আমরা এভাবে বের করে ফেলতে পারবো, এই সরল কোণের মধ্যে এই বহিস্থ যেটা আছে, এই বহিস্থর মানও বের করে ফেলা যাবে। তো এটা আমার এসেছিল হচ্ছে 30, 60-এর অর্ধেক 30, তাহলে বাকিটার মান আসবে তখন কত? 90 থেকে 30 গেলে যেটা আসে। তারপর এখানে 30 এসেছিল, বাকিটা 180 থেকে 30 গেলে 150, এখানে 150, তাহলে 75 75 এইভাবে চলে আসছে। ওকে, তাহলে এই যে এটা ছিল 30 30, আবার এটাও ছিল হচ্ছে 30, একটা ছিল 30, আর একটা ছিল হচ্ছে, আরেকটা কত ছিল, আরেকটা ছিল হচ্ছে 60, একটা 30 একটা 60, 30 আর 60। তো এখন বাকিটা হবে হচ্ছে 30-এর বাদে যেটা থাকছে এখানে এই সরল কোণে, সেটা হচ্ছে 150, একটা হচ্ছে 150, আরেকটা হচ্ছে 100 কত, আরেকটা হচ্ছে 120। এখন 150 আর 120, এখন এইটা কিন্তু আবার অর্ধেক হয়ে যাচ্ছে, এই যে এখানে পুরাটার অর্ধেক যাচ্ছে এখানে, এখানে পুরাটার অর্ধেক যাচ্ছে এখানে। তাহলে এখন অর্ধেক অর্ধেক গেলে 150-এর অর্ধেক হচ্ছে 75, আর 120-এর অর্ধেক হচ্ছে 60, তাহলে অর্ধেক অর্ধেক যাচ্ছে যখন, তখন 7 আর 6 হচ্ছে 13, আর তাহলে 135, 135 হচ্ছে টোটালটা। টোটালটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা হয়ে যাবে তখন 45, 3 নাম্বার যেটা। আর এই দুইটা যোগ করলে আমরা এই যে 3 কোণ আছে, যে এই 3 কোণের সমষ্টি পেয়ে যাব। তো এখন এখান থেকে আমরা কিউ এর মানটা বের করে ফেলতে পারি, ওইটা হইতেছে 45। 180 থেকে 135 বিয়োগ করলে এই যে 100, এই যে শুধু 45টা পাওয়া যাবে। আচ্ছা, তারপরে জেড এর মান কত? জেড এর মানটা আমরা বুঝতেই পারছি, এখানে এক সরল কোণের মধ্যে আছে, তাহলে 180 থেকে 150 বাদ দিলে যেটা পাওয়া যাবে, 180 থেকে 150 বাদ দিলে পাওয়া যাবে 30, তাহলে এই জেড এর মানটা 30 হবে। ওয়াই এর মান কত? তো এখন এখানে 60 আছে, আবার জেড এর মানটা আমরা বের করে নিলাম 30, তাহলে 60 আর 30 যোগ করলে আসে হচ্ছে কত, 90, তাহলে এখানে 90 চলে এসেছে। আর আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 থেকে যদি আমি 90 বিয়োগ করি তাইলে যেটা পাওয়া যাবে এইটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মানও কত আসছে, 90 আসছে। ওকে, তারপরে যেটা 41, 41 হচ্ছে ত্রিভুজের 3টা কোণের অনুপাত 1:1:2, তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তো এখন ওইখান থেকে আমরা আবার বলতে পারি যে 3টা ধরে নিলাম এক্স, ছোটটা ধরে নিলাম এক্স, তাহলে 1 + 1 + 2 যেটা ছিল 1x + 1x + 2x, তাহলে এইটার মান 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আবার আমরা বলতে পারি 4x = 180 ডিগ্রি। তো এখান থেকে আবার বলা যায় x = 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে আসবে 45 ডিগ্রি। আর তখন আমরা বলতে পারবো বৃহত্তম কোণ যেটা 2x ছিল সেটা হয়ে যাবে 45 গুণ 2 অর্থাৎ 90 ডিগ্রি। তখন আমার এই কোণের পরিমাণ আসছে 90 ডিগ্রি। আচ্ছা, তো এরপরে ত্রিভুজটা কোন ধরনের? তো একটার যেহেতু 90 ডিগ্রি পেয়ে গিয়েছি, আমি বলেই দিতে পারি সমকোণী ত্রিভুজ। কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে 1:1:2, অর্থাৎ বাকি দুইটার অনুপাত কিন্তু সমান 1:1, তার মানে বলা যায় যে এটা সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাইলে শুধু সমদ্বিবাহু বা শুধু সমকোণী ত্রিভুজ বলাচ্ছে, আমার যে সবচেয়ে ভালো অপশনটা সেটা আমাকে দিতে হবে সমকোণী সমদ্বিবাহু। এটা আমাকে আগেই যাচাই করে নিতে হবে যে এটা আসলে সমকোণী বা সমদ্বিবাহু আছে নাকি এখানে। আচ্ছা, তারপর সমবাহু ত্রিভুজে, ওকে এটা শেষ, এটা করা শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এরপর এটা। তো এখন এখানে এবিসি ইজ লেস দেন এসিবি,
এই যে এবিসি ইজ লেস দেন এসিবি, এটা কি ঠিক? এবিসির মান কিন্তু 90 ডিগ্রি, আর আমরা বুঝতেই পারছি যে এসিবি হচ্ছে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, দুঃখিত, সূক্ষ্মকোণ, আর এবিসি বোঝাই যাচ্ছে সমকোণ। তো অবশ্যই সমকোণ স্থূলকোণের চেয়ে বড় হবে। তার মানে প্রথম অপশনটা ভুল, আর এরকম এমসিকিউ এটা দেখে আমরা বলে দিতে পারি যে বাকি দুটো ঠিক। তো এরপরে সমবাহু ত্রিভুজে তিনটা বাহু সমান থাকে, সঠিক। তিনটা মধ্যমাও সমান থাকে, সঠিক। তিনটা কোণই সূক্ষ্মকোণ, এটাও সঠিক। তিনটা কোণের মানে 60 ডিগ্রি করে থাকে, 60 ডিগ্রি করে। এরপরে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিএসি এর সম্পূরক কোণ কোনটি? সমবাহু ত্রিভুজ যেহেতু, তাইলে প্রত্যেকটা কোণের মানে 60 ডিগ্রি, আর সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে কোণটাকে বিয়োগ করলে যে মান পাওয়া যায়। তাই 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 120 ডিগ্রি। এরপরে এবিসি আর এসিডি এর মান কোনটা? এবিসি আর এসিডি যোগ করলে কি পাওয়া যায়? এবিসি আর এসিডি দুইটা যদি যোগ করি কি পাবো? তো এসিডি হচ্ছে বহিস্থ, ভিতরে ছিল 60, বাইরে আসবে কত? দুইটা মিলে 180, 180 থেকে 60 বিয়োগ করলে যেটা পাবো 120, এটাই থাকবে আমার বাইরে। আর এই যে এবিসি, এবিসির মান আমরা জানি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি, 120 আর 60 ডিগ্রি দুইটা যোগ করলে আমরা পাবো 180, তাহলে দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। এরপর এবিসি প্লাস এসিডি এর মান বের করে ফেলেছি, তাহলে পরেরটায় চলে যাচ্ছে। এরপরেরটায় ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, এটা ঠিক, এটা আমাদের বইয়ের ভেতরেই বলা আছে। তারপর ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটাও ঠিক। ত্রিভুজের বিপরীত সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। সমকোণী ত্রিভুজে একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটার সমষ্টি কত হবে? 180 বিয়োগ 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি, তাহলে পরস্পর পূরক। পূরক মানে হচ্ছে 90 থেকে বিয়োগ করলে যে মানটা আসে, 90 থেকে একটা কোণের মান বিয়োগ করলে যে মানটা আসবে ওইটাই পূরক কোণ। তাইলে এটা আমরা বলতে পারি ঠিক আছে। যে ত্রিভুজের তিনটা কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, এটা কি বলতে পারি? হ্যাঁ, এটা বলতে পারি। যে ত্রিভুজের তিনটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আসলে কোন ত্রিভুজের তিনটা কোণ যদি স্থূলকোণ হতো তাহলে সেই ত্রিভুজে কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই থাকতো না। তো এখন এই কারণে আমরা বলতে পারি যে খ নাম্বার অপশনটা ভুল। যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আবার যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা কি সঠিক? তিনটা বাহু যদি সমান হয়, হ্যাঁ অবশ্যই তিনটা বাহু যদি সমান হয় তাহলে তাকে সমবাহু ত্রিভুজ বলে, এটা ঠিক। তো এখন এবিসি যদি এসিবির চেয়ে বড় হয়, এই যে এবিসি কোনটা এসিবির চেয়ে বড় হলে এসি ইজ গ্রেটার দেন এবি, এটা ঠিক আছে। এসি ইজ গ্রেটার দেন এবি, ঠিক আছে। অর্থাৎ যে কোণটা বড় হবে ওই বাহুটাই ছোট হবে, যে কোণ বড় ওই বাহুই ছোট। যেমন এই যে এখানে এসি, এসি যেটা বাহুটা বড়, বাহু বড় মানে এর বিপরীত কোণ বড়। বাহু বড় হলে বিপরীত কোণ বড়, আর বাহু ছোট হলে বিপরীত কোণ ছোট। বিপরীত কোণের হিসাবটা মনে রাখতে হবে এক্ষেত্রে। তাইলে পরেরটায় চলে যাই। এরপরে 21, এটা আমরা বুঝতে পারি, এটা তো করা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তারপরেরটাই যাই। ওকে, এইগুলো করা হয়নি, হয়তো এই টাইপের গুলা করা হয়েছে। তো এই টাইপের গুলো যদি আমরা করি, 20 নাম্বারটা দেখা যায়। 20 নাম্বারটা, এটা 70, এটা 60, তার মানে দুইটা যোগ করলে 110, সরি 130, 130 আসছে। 130 আসলে আরেকটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি আসলে 50 ডিগ্রি আসলে এর বাইরে কত হবে? আচ্ছা দেখছি। তো এখন এখানে আমরা আমাদের বলে দিয়েছে যে এবি সমান্তরাল সিডি, তার মানে এই যে এবি, এবি আর সিডি সমান্তরাল, তার মানে এইটা 60 হলে এইটাও কি হবে? 60 ডিগ্রি হবে। তো এখন এইটা আবার কি? এইটা হচ্ছে 70, 60, 130, তাহলে এটা 50, এটা 50 হলে, 50 হলে এটা 60, আর এটা 60 হলে মাঝখানেরটা কত? মাঝখানেরটা হচ্ছে 60 যোগ 50, 60 যোগ 50 কত হয়? 60 যোগ 50 হচ্ছে 110, 110 বাদ দিয়ে যেটা থাকছে, 180 থেকে 110 বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে মাঝখানে থাকবে, অর্থাৎ 70। এই জায়গাটায় 70 হবে। ওকে, তারপরেরটাই চলে যাইতে হবে। ওকে, 15, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শীর্ষ কোণের দ্বিগুণ হলে শীর্ষ কোণের পরিমাণ কত? তো ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শীর্ষ কোণের দ্বিগুণ হলে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আবার ত্রিভুজটা এঁকে নিই। এটা হচ্ছে শীর্ষ কোণ এক্স। তো এখন ভূমি সংলগ্ন কোণ দুটা, এটাও 2x, আবার এটাও 2x, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি x প্লাস 2x প্লাস 2x এর মান কত? এটা হচ্ছে তিন কোণের পরিমাণ, তিন কোণের পরিমাণ হবে 180।
তাহলে x প্লাস 2x প্লাস 2x এর মান হবে হচ্ছে 5x, 5x এর মান হবে হচ্ছে 180 ডিগ্রি, আর x এর মান হবে হচ্ছে 180 ভাগ 5, সরি 180 ভাগ 5 হচ্ছে 36 ডিগ্রি। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 36 ডিগ্রি। তো এখন শীর্ষ কোণের পরিমাণটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 36 ডিগ্রি হবে। তো এখন ত্রিভুজের কোণগুলোর পরিমাণ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি হলে ত্রিভুজটা কিরকম? একটা 90 ডিগ্রি থাকা মানে হচ্ছে সমকোণী। আর যদি দুইটা কোণ 90 ডিগ্রি ছাড়া দুটো কোণ সমান হয়, তাহলে বলতে পারি যে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে ত্রিভুজের দুইটা কোণ 60, 45 হলে অপর কোণ কত? এটাও ডাল ভাত। 180 থেকে এই 60 যোগ 45 যেটা হয় সেটা বিয়োগ করে দিব, কত আসে দেখবো, উত্তর হবে 75। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা অসম্ভব? যখন যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে ছোট অথবা তৃতীয় বাহুর সমান হবে। যেমন এই যে লাস্টেরটা 4 যোগ 5 হচ্ছে 9 সেন্টিমিটার, তৃতীয় বাহুর চেয়ে কিন্তু ছোট হয়ে গিয়েছে, তৃতীয় বাহু 10, 10-এর চেয়ে ছোট, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। ওকে, তারপরে যাই। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে ডি লম্ব ডি সমান্তরাল বিসি আর বিডি সমান্তরাল সিএফ হলে এবিসি মাইনাস এসিবি কত? এবিসি মাইনাস এসিবি কত এটা আমাকে দেখতে হবে। তো এখন এই যে ডি সমান্তরাল বিসি, ডিটা হচ্ছে এই যে এইটা ডি, আর এই সমান্তরাল হচ্ছে বিসি, এই নিচেরটা সমান্তরাল। তো এখন আবার বিডি সমান্তরাল সিএফ। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এবিসি মাইনাস এসিবি এর মান কত? এবিসি যেটা আছে এবিসি মাইনাস এসিবি এর মান কত? তো এখন আমরা এখান থেকে এই যে এটা 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, বাকি দুইটা কত হবে? এইটা থেকে আবার বলতে পারি এইটাও 60 ডিগ্রি, এটাও যদি 60 ডিগ্রি হয়, এইটা এবং এইটা এই দুইটা কিন্তু অনুরূপ, যদি অনুরূপ হয় তাহলে এটাও 60 ডিগ্রি। আবার এই যে এইখানে যেহেতু দুইটা 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি হবে, তাহলে এখান থেকে বলতে পারি এইটাও 60 ডিগ্রি। তাহলে তিনটাই যদি 60 ডিগ্রি হয়, তিনটাই হচ্ছে সমবাহু। তো সমবাহু ত্রিভুজ। তো এখন সমবাহু ত্রিভুজ হলে এই যে এইটা আর এইটা দুইটা কোণ যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল যেটা পার্থক্য আসবে 0 ডিগ্রি আসবে। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই ছিল। আশা করি বোঝা গিয়েছে, বোঝা না গেলে অনেক দুঃখিত। আর তাহলে আজ এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।